দুপুরের তপ্ত রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের বিশাল ময়দানে নীরবতা বিরাজ করছিল। সেখানে উপস্থিত শত শত মানুষের শ্বাস আটকে ছিল। মঞ্চে বড় বড় মন্ত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামিদামি ব্যক্তিরা বসেছিলেন। কিন্তু সবার নজর সামনে রাখা সেই বিশালকায় কালো রঙের দানব সদৃশ ইঞ্জিনের দিকে নিবদ্ধ ছিল। এটি কোনো সাধারণ মেশিন ছিল না, বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল, যা তৈরি করতে পুরো ৫ বছর এবং ৫০০ কোটি টাকা খরচ হয়েছিল। আজ এর উদ্বোধন ছিল, কিন্তু আফসোস, গত ১৫ মিনিট ধরে এই ইঞ্জিন চালু হওয়ার নামই নিচ্ছিল না। প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল বর্মার ঘাম ছুটছিল। তার দামি স্যুট এখন ঘামে ভিজে গেছে। তিনি তার ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন, কিন্তু স্ক্রিনে শুধু এরর ব্লিঙ্ক করছিল। সাহিল তার টিমের ওপর চিৎকার করে বললেন, তোমরা কি বুঝতে পারছ না, যদি এটা আগামী ২ মিনিটের মধ্যে চালু না হয় তবে আমাদের কোম্পানির মান-সম্মান ধুলোয় মিশে যাবে। চেক করো, ফুয়েল লাইনে সমস্যা নাকি সার্কিটে। তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা আতঙ্কে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, কিন্তু মেশিন তার জায়গা থেকে এক চুলও নড়ছিল না। সেই চরম উত্তেজনার মাঝে কেউ খেয়াল করেনি যে নিরাপত্তা বেষ্টনীর একটি ভাঙা জালি দিয়ে ১২ বছরের একটি ছেলে ভেতরে ঢুকে পড়েছে। তার নাম বীর্য। শরীরে ছেঁড়া ফাটা কাপড়, যাতে গ্রিজ এবং কালির দাগ লেগেছিল, আর কাঁধে একটি ময়লা বস্তা, যাতে ভাঙাড়ি ভরা ছিল। বীর্জু ময়লা কুড়োনো ছেলে ছিল, কিন্তু তার চোখে ময়লার জন্য নয়, বরং মেশিনের জন্য এক অদ্ভুত চমক ছিল। বীর্জু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের কাছে এগিয়ে গেল। তার কাছে বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের জ্ঞান ছিল না, কিন্তু সে মেশিনের ধুকপুকানি অনুভব করতে পারত। সে তার চোখ বন্ধ করল এবং সেই হালকা শব্দ শোনার চেষ্টা করল, যা ইঞ্জিনের পেছনের অংশ থেকে আসছিল। সেই শব্দ এতই ধীর ছিল যে শোরগোল এবং ইঞ্জিনিয়ারদের চিৎকারের মাঝে বীর্জু ছাড়া আর কেউ তা শুনতে পাচ্ছিল না। সে তার বস্তা নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে এগিয়ে গেল যেখান থেকে আওয়াজ আসছিল। সেখানে একটি ছোট ভাল্ভ ছিল যা কাঁপছিল। বীর্জু তার পকেট থেকে একটি পুরনো মোর্চে ধরা রেঞ্চ বের করল। তার হাত যেমনই সেই ভাল্ভের দিকে বাড়ল, পেছন থেকে এক বজ্রকণ্ঠ শোনা গেল, "হেই ছেলে, ওখানে কি করছিস?" এটি সাহিল বার্মার কণ্ঠ ছিল। সে দৌড়ে এলো এবং বীর্জুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বীর্জু টাল সামলাতে না পেরে নিজের বস্তার উপরই পড়ে গেল। সাহিলের চোখে রাগ আর ঘৃণা ছিল। সে বীর্জুর নোংরা কাপড় আর তার কালো হাতগুলো দেখে চিৎকার করে বলল, "তোর কি ধারণা আছে এটা কি? এটা ৫০০ কোটির ইঞ্জিন, কোনো খেলনা নয়। খবরদার যদি এটাকে হাত দিয়েছিস, তোর পুরো গোষ্ঠীর কামাই দিয়েও এর একটা যন্ত্রাংশ কেনা সম্ভব নয়।" ভিড়ের মাঝে কিছু মানুষ হাসাহাসি শুরু করল। নিরাপত্তা রক্ষীরা বীর্জুকে ধরার জন্য ছুটে এলো, কিন্তু বীর্জু ভয় পেল না। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল এবং বড় মাসুমিয়াত নিয়ে বলল, "সাব, ওই মেশিনটা শ্বাস নিতে পারছে না, ওর গলায় হাওয়া আটকে আছে। যদি ওই নাটটা না টাইট করা হয় তবে ওটা কোনোদিনই চলবে না।" সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, "মূর্খ কোথাকার, তুই আমাকে শেখাবি? আমি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি, বের করো একে এখান থেকে।" ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। নিরাপত্তা রক্ষীরা পৌঁছানোর আগেই বীর্জু ক্ষিপ্র গতিতে লাফ দিল। সাহিল তাকে পুনরায় আটকানোর আগেই বীর্জু তার রেঞ্চ দিয়ে সেই ছোট আলগা নাটে আটকে দিল এবং পুরো শক্তি দিয়ে আধা ইঞ্চি ঘুরিয়ে দিল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। সাহিল তাকে মারার জন্য হাত তুলতেই যাচ্ছিল যে হঠাৎ মাটি কেঁপে উঠল। সেই বিশালকায় ইঞ্জিন একটি সিংহের মতো গর্জন করে উঠল। রোটারগুলো ঘুরতে শুরু করল এবং মিটারের কাঁটা শূন্য থেকে সরাসরি সর্বোচ্চে পৌঁছে গেল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথেই সেখানে উপস্থিত জনতা হাততালি দিতে শুরু করল। মন্ত্রী মহোদয় এবং বিদেশি অতিথিদের মুখে হাসি ফুটে উঠল। যে উত্তেজনা কিছুক্ষণ আগে বাতাসে জমেছিল তা ইঞ্জিন চলার সাথে সাথেই গায়েব হয়ে গেল। সাহিল বার্মা, যে এক মুহূর্ত আগে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল, গিরগিটির মতো তার রং বদলাল। সে তৎক্ষণাৎ তার কোটের বোতাম ঠিক করল, মুখে এক বিজয়ী হাসি ঝুলাল এবং ভিড়ের দিকে হাত নেড়ে এমনভাবে অভিবাদন গ্রহণ করল যেন এই অলৌকিক ঘটনা তাঁরই হাতের কারসাজি। সে মাইক হাতে নিল এবং গম্ভীর কণ্ঠে বলল, "ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, ক্ষমা করবেন, এটি একটি অত্যন্ত জটিল প্রযুক্তিগত সমস্যা ছিল, যাকে ন্যানো প্রেশার ফ্লাকচুয়েশন বলা হয়। সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার দক্ষ টিম এটাকে কয়েক সেকেন্ডে সমাধান করে ফেলেছে। ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই চমৎকার নিদর্শন এখন আপনাদের সামনে।"
জনতা আবার জোরে হাততালি দিল। হাততালির সেই গর্জনের মাঝে কেউ সেই ছোট ছেলে বীরজুর দিকে তাকালো না, যাকে এখন দুই হৃষ্টপুষ্ট নিরাপত্তারক্ষী পেছন থেকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। বীরজুর দৃষ্টি তখনও সেই সচল ইঞ্জিনের দিকে নিবদ্ধ ছিল। তার না ছিল হাততালির লোভ, না ছিল পুরস্কারের আশা। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেমন একজন ডাক্তার তার রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করেন। সে শুধু এইটুকুতেই খুশি ছিল যে মেশিনটা এখন আর যন্ত্রমায় নেই। নিরাপত্তারক্ষীরা তাকে মূল গেটের দিকে ধাক্কা দিল। চলবে ভিখারি, তোর সাহস কি করে হলো ভেতরে আসার? যদি সাব পুলিশ ডেকে দিতেন তবে সারা জীবন জেলে পস্তিস। একজন গার্ড তার পিঠে জোরে এক কিল বসালো। বীরজু টালমাটাল হয়ে পড়ল এবং তার হাত থেকে তার বস্তাটি ছুটে গেল। তাতে রাখা অল্প কিছু ভাঙাড়ি, লোহার টুকরো, পুরনো তার আর প্লাস্টিকের বোতল মাটিতে ছড়িয়ে পড়ল। মো এই কণ্ঠস্বর এতই প্রভাবশালী ছিল যে নিরাপত্তারক্ষীরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল। মঞ্চে দাঁড়িয়ে থাকা সাহিল বর্মার মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে গেল। ভিআইপি সেকশন থেকে উঠে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিলেন। সাদা কুর্তা পাজামা, চোখে মোটা চশমা আর হাতে একটি সাধারণ লাঠি। ইনি ছিলেন ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক শেঠ গিরধারীলাল। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তখন পুরো শহর শুনত। শেঠজি সরাসরি সাহিলের কাছে না গিয়ে সেই ভাঙাড়ি কুড়ানো ছেলের কাছে পৌঁছালেন। তিনি নিরাপত্তারক্ষীদের হাতের ইশারায় দূরে সরে যেতে বললেন। সাহিল ঘাবড়ে গিয়ে দৌড়ে তার কাছে এলো। স্যার, আপনি বিরক্ত হবেন না, এটা শুধু একটা বখাটে ছেলে, ভাঙাড়ি কুড়ায়, চুরির উদ্দেশ্যে ভেতরে ঢুকে পড়েছিল আর মেশিনে তছরূপ করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি একে পুলিশের হাতে তুলে দেবে। গিরধারীলাল সাহিলের কথা এমনভাবে এড়িয়ে গেলেন যেন সেখানে কেউ কথা বলেনি। তিনি তার লাঠি দিয়ে বীরজুর ছড়িয়ে থাকা ভাঙাড়ির বস্তার দিকে ইশারা করলেন এবং তারপর সাহিলের চোখের দিকে তাকিয়ে বললেন, চুরি করা ব্যক্তি যান বাঁচানোর জন্য পালায় সাহিল, মেশিন ঠিক করার জন্য থেমে থাকে না। আর একজন চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যে বলা তোমাকে মানায় না। আমি নিজের চোখে দেখেছি ইঞ্জিনকে স্টার্ট করেছে। সাহিলের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার গলা শুকিয়ে আসছিল। স্যার, ওটা তো শুধু একটা কাকতালীয় ব্যাপার ছিল। শেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বীরজুর সামনে, সেই ধুলো আর গ্রিজ মাখা ছেলের সামনে হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়লেন। এটা দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক এক ময়লা কুড়োনো ছেলের সামনে বসে আছেন। গিরধারীলাল নরম স্বরে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কি করে বুঝলে যে ওই নাটটাই আলগা ছিল? ওখানে তো কম্পিউটারও ফেল করে গিয়েছিল। তোমাকে তো শিক্ষিত মনে হচ্ছে না। বীরজু তার ময়লা শার্ট দিয়ে নাক মুছল এবং খুব সরলভাবে বলল, বাবুজি, আমি পড়তে জানি না, কিন্তু যখন আমার মা উনুনে ফুঁ দেয় আর যদি কাঠ ভেজা থাকে তবে আগুন ধরে না, শুধু ধোঁয়া দেয়। এই বড় ইঞ্জিনটাও তাই করছিল। হাওয়া ভেতরে যাচ্ছিল কিন্তু বের হতে পারছিল না। ও কাঁপছিল, যেমন ওর দম বন্ধ হয়ে আসছিল। আমি শুধু ওর গলার নলিটা আলগা করে দিয়েছি যাতে ও শ্বাস নিতে পারে। শেঠ গিরধারীলালের মুখে এক মৃদু হাসি খেলে গেল। তিনি বীরজুর নোংরা আর গ্রিজ মাখা কাঁধে হাত রাখলেন এবং উঠে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালেন। তার চোখে এখন আর কোমলতা ছিল না, বরং আগুনের মতো উজ্জ্বলতা ছিল। শুনলে তো সাহিল, শেঠজির আওয়াজ শান্ত ছিল কিন্তু তাতে পাহাড়ের মতো ভার ছিল। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের মোটা মোটা বই পড়েছ, কিন্তু এই বাচ্চাটি প্রয়োজনের বই পড়েছে। তুমি মেশিনকে শুধু লোহার কাঠামো মনে করেছ, আরও একে একটি জীবন্ত প্রাণীর মতো অনুভব করেছে। এটাই হলো একজন চাকর আর একজন মালিকের চিন্তার পার্থক্য। সাহিলের মুখ অপমানে কালো হয়ে গিয়েছিল। মিডিয়ার ক্যামেরা এখন তার বদলে সেই ছিন্ন ভিন্ন বাচ্চার ওপর জুম করছিল। নিজের এই অপমান সে সহ্য করতে পারল না। সে দাঁত কিরমির করে বলল, স্যার, আপনি আবেগী হয়ে পড়ছেন। এটা শুধুমাত্র একটি আন্দাজে লেগে যাওয়া ব্যাপার ছিল। একজন অশিক্ষিত ভাঙাড়িওয়ালা, যাকে ওহমের সূত্রও জানা নেই আর না থার্মোডায়নামিক্স, সে আমার টিমের অংশ হতে পারে না। এটা ইন্দ্রপ্রস্থ পাওয়ার, কোনো অনাথ আশ্রম নয়। শেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালেন এবং নিজের পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করে বীরজুর হাতের তালুতে রেখে দিলেন। তারপর তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই ছোট্ট বীরজু এই প্ল্যান্টের স্পেশাল ট্রেনিং স্কলার হবে। এর সমস্ত পড়াশোনা এবং থাকার খরচ কোম্পানি বহন করবে। জনতা হতবাক হয়ে গেল। একজন ভাঙাড়িওয়ালা এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে? কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল। সে সেই সোনার মুদ্রাটি আবার শেঠজির দিকে বাড়িয়ে দিল এবং নিজের ভাঙাড়ির বস্তাটি শক্ত করে ধরল। তার কণ্ঠস্বর কাঁপছিল। না, না মালিক, আমাকে মাফ করে দিন, আমার চাকরি লাগবে না। শেঠজি অবাক হয়ে গেলেন। কেন বেটা? এখানে তুমি ঘর পাবে, ভালো খাবার পাবে, সম্মান পাবে, তুমি না করছো কেন? বীরজুর চোখের জল টলমল করে উঠল। সে ধীর স্বরে বলল, বাবুজি, আমি যদি এখানে চাকরি করতে শুরু করি তবে আমার মায়ের কি হবে? সে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না।
রোজ বিকেলে আমি এই ভাঙাড়ি বিক্রি করে যে 150 টাকা নিয়ে যাই তা দিয়েই তার ওষুধ আর দুটো রুটি আসে। আমি যদি এখানে আটকে যাই তবে আজ রাতে আমার মা না খেয়ে ঘুমাবে। আমাকে যেতে দিন, আমাকে প্লাস্টিকের বোতল কুড়াতে হবে। এটা শুনে সেখানে উপস্থিত অনেক মানুষের মন গলে গেল। এখানে কোটি টাকার কথা হচ্ছিল, আর সেই বাচ্চাটির শুধু তার মায়ের দুটো রুটির চিন্তা ছিল। সাহিল মুখ কুঁচকে বলল, দেখুন স্যার, এর চিন্তাই হলো ময়লার মতো, এ অফিসার হওয়ার যোগ্য নয়। ঠিক তখনই শেঠ গিরিধারী লাল বীরজুর মাথায় হাত বোলালেন এবং ভাবুক হয়ে বললেন, বীরজু, আজ থেকে তোমার মায়ের ওষুধ আর রুটির দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আজ রাতে তোমার মা না খেয়ে ঘুমাবে না, কিন্তু বদলে তোমাকে আমাকে একটি কথা দিতে হবে। তুমি তোমার এই শিল্পকে, এই প্রতিভাকে মরতে দেবে না। তুমি শিখবে, পড়বে এবং একদিন পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে। রাজি? বীরজু শেঠজির চোখের দিকে তাকালো। সে সেখানে দয়া নয়, বরং ভরসা দেখতে পেল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। সাহিল বর্মা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মুষ্টি শক্ত হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন একটি নোংরা কীট তার সাম্রাজ্যে থাবা বসিয়েছে। সে মনে মনে শপথ নিল, বুড়োটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি এই ভাঙাড়িকে ইঞ্জিনিয়ার তো দূর, পিয়নও হতে দেব না। একে আমি এমন লাথি মারব যে এ আবার সেই আবর্জনার স্তূপেই গিয়ে পড়বে যেখান থেকে এসেছে। বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো, কিন্তু সে জানত না যে মেশিন ঠিক করা সহজ, কিন্তু মানুষের ঘৃণা সামলানো অনেক কঠিন। তার আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছিল। 6 মাস পার হয়ে গিয়েছিল। বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু সমস্যা কমার বদলে আরও বেড়ে গিয়েছিল। ছেঁড়া পুরনো কাপড়ের বদলে এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম ছিল, আর ভাঙাড়ির বস্তার বদলে পিঠে বইয়ের ভারী ব্যাগ। কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই ঝলমলে পৃথিবী বীরজুর জন্য কোনো জেলের চেয়ে কম ছিল না। সমস্যা মেশিন ছিল না, সমস্যা ছিল ভাষা। বীরজু মেশিনের ভাষা তো বুঝত, কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার উপর দিয়ে চলে যেত। ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম বানাতেন আর ইংরেজিতে লেকচার দিতেন, বীরজু তখন শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা যারা বড় বড় কলেজ থেকে এসেছিল, তারা তাকে অশিক্ষিত মেকানিক বলে খ্যাপাত। সাহিল বর্মা বীরজুর জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সে ইচ্ছা করে বীরজুকে সবার সামনে ইংরেজিতে প্রশ্ন করত, এবং যখন বীরজু উত্তর দিতে পারত না, তখন পুরো ক্লাস অট্টহাসিতে ফেটে পড়ত। সাহিল প্রায়ই বলত, আবর্জনার স্তূপ থেকে হিরে বের হয় না, শুধু দুর্গন্ধ আসে। বীরজু চুপচাপ সব সহ্য করে নিত, কারণ তার শেঠজির কথা আর মায়ের মুখ মনে থাকত। একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পাকা ব্যবস্থা করল। প্ল্যান্টের একটি অত্যন্ত দামি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যা জার্মানি থেকে আনা হয়েছিল, শর্ট সার্কিটের কারণে জ্বলে গিয়েছিল। কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে নিয়েছিল। নতুন অর্ডার দিতে কয়েক মাস সময় লাগত, আর কোটি কোটি টাকার ক্ষতি হতো। সাহিল বীরজুকে সবার সামনে ক্যান্টিনে নিয়ে গেল এবং সেই পুড়ে যাওয়া কালো হয়ে যাওয়া সার্কিট বোর্ডটি তার সামনে ছুড়ে দিল। কি মিস্টার জিনিয়াস, সাহিল ব্যঙ্গ করে বলল, তুমি তো পড়াশুনো ছাড়াই মেশিন ঠিক করে দাও, তাই না? এই নাও, যদি কাল সকালের মধ্যে তুমি এটাকে সচল করতে পারো, তবে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য, আর যদি না পারো তবে নিজের পাত্তারি গুটিয়ে চিরতরের জন্য এখান থেকে বিদে হবে। চ্যালেঞ্জ কবুল? সেখানে উপস্থিত সবাই জানত যে এটি অসম্ভব। সেই বোর্ডটি পুরোপুরি ভস্মহত হয়ে গিয়েছিল। কিন্তু বীরজু সেই পুড়ে যাওয়া বোর্ডটি হাতে নিল, ওটা শুকল এবং ধীরে ধীরে বলল, কবুল সাহেব। সাহিল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, এটা ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় নিশ্চিত। রাত গভীর হল। হোস্টেলের রুমে বীরজু একা ছিল। তার কাছে না ছিল জার্মানির স্পেয়ার পার্টস, না ছিল হাইটেক যন্ত্রপাতি। সে তার পুরনো ভাঙাড়ির ব্যাগটি খুলল, যা সে এখনও লুকিয়ে রেখেছিল। তাতে পুরনো রেডিও ট্রানজিস্টার, ভাঙা খেলনার মোটর আর তামার তার ছিল। বীরজু জানত যে সে ওই বোর্ডটিকে পুঁথিগত উপায়ে ঠিক করতে পারবে না, তাকে তার ভাঙাড়ি বুদ্ধি খাটাতে হবে। সারা রাত তার মেঝের ওপর শোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠতে লাগল। তার চোখে ঘুম ছিল না, ছিল শুধু জেদ। সে পুড়ে যাওয়া রাস্তাগুলোকে তামার তার দিয়ে বাইপাস করল, বিদেশি ট্রানজিস্টারের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটার লাগালো। সেই সার্কিট এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, বরং তারের একটি কুৎসিত জাল মনে হচ্ছিল। সকাল হলো। সাহিল বর্মা তার চামচা ইঞ্জিনিয়ারদের নিয়ে ল্যাবে ঢুকল। সে দেখল বীরজু টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর সেই কুৎসিত সার্কিট বোর্ডটি সামনে রাখা। সাহিল জোরে তালি বাজালো, ওঠ ভাঙাড়ি, বিদায়ের সময় হয়ে গেছে। আগেই বলেছিলাম, এটা রকেট সায়েন্স, ময়লা কুড়ানো নয়। বীরজু ধর্মড়িয়ে উঠল। তার চোখ দুটো লাল হয়েছিল। সে কোনো কথা না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ডটি মূল মেশিনের সাথে কানেক্ট করে দিল। সাহিল হাসল,
এটা কি পাখির বাসা বানিয়েছ? এটা মেশিন ব্লাস্ট করে দেবে পাগল। সে সুইচ বন্ধ করার জন্য এগোতেই বীরজু পাওয়ার বাটন টিপে দিল। বীরজু বাটন টিপতেই ল্যাবে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা ছেয়ে গেল। সাহিলের মুখে এক কুটিল হাসি ছিল। সে সেই কুৎসিত সার্কিটের ফেটে যাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু তখনই বিপ 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 মেশিনের প্যানেলে লাগানো লাল আলোগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। স্ক্রিনে ডেটা দ্রুত দৌড়াতে লাগল। সেই মৃত পড়ে থাকা মেশিনটি, যাকে জার্মানির ইঞ্জিনিয়াররাও অনলাইন ঠিক করতে পারেনি, বীরজুর ভাঙারির টুকরো আর পুরনো তারের জালে পুনর্জীবিত হয়ে উঠল। সাহিল ঝাঁপিয়ে পড়ে মনিটর দেখল। ভোল্টেজ একদম স্থির ছিল, তাপমাত্রা স্বাভাবিক ছিল, মেশিন আগের চেয়েও বেশি মসৃণভাবে চলছিল। সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ হাঁ হয়ে গেল। সাহিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলল, এটা অসম্ভব, এই রিডিং ভুল, তুমি নিশ্চয়ই সেন্সারের সাথে কারসাজি করেছ। বীরজু শান্তভাবে জবাব দিল, সাহেব, বিদ্যুৎ জার্মানির ভাষাও জানে না আর সৌন্দর্যও দেখে না। তার তো শুধু বয়ে যাওয়ার জন্য রাস্তা চাই। আপনি যে রাস্তা বানিয়েছিলেন তা নাজুক, আমি যে রাস্তা বানিয়েছি তা তামার, আর তামা কখনো ধোঁকা দেয় না। সাহিলের কাছে বলার মতো কোনো শব্দ ছিল না। তার হার, তাও আবার এক অশিক্ষিত ভাঙারিওয়ালার হাতে। তার অহংকারে যেন কেউ সজোরে চড় কষালো। সে দাঁত কিড়মিড় করে বীরজুর দিকে তাকালো এবং পা দাপতে দাপতে ল্যাব থেকে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় তার চোখে যে ঘৃণা ছিল তা বলে দিচ্ছিল যে খেলা এখনও শেষ হয়নি। সেই রাতে সাহিল তার কেবিনে মদ্যপান করছিল। তার মস্তিষ্ক কোনো বিষধর সাপের মতো ফনা তুলে বসেছিল। সে বুঝতে পেরেছিল যে বীরজুকে প্রযুক্তিগত চ্যালেঞ্জে হারানো কঠিন, কারণ ওই ছেলেটির কাছে পুঁথিগত বিদ্যা নয়, বরং এক ঐশ্বরিক প্রতিভা আছে। লোহাকে লোহা দিয়ে কাটা যায় না, সাহিল কিরবির করে নিজেকে বলল। একে কাটার জন্য মোর্চের প্রয়োজন আছে, আর বীরজুর জীবনে সেই মোর্চে হল তার অশিক্ষা। পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হতে যাচ্ছিল। কোম্পানির জন্য এটি অনেক বড় দিন ছিল। সাহিল এক ভয়ানক পরিকল্পনা করল। সে পরের দিন বীরজুকে তার অফিসে ডাকল। এবার সাহিলের মুখে রাগ নয়, বরং এক মিষ্টি কিন্তু কৃত্রিম হাসি ছিল। বীরজু, সাহিল অত্যন্ত আদরের সাথে বলল, তুমি কাল কামাল করে দিয়েছ। আমি শেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি। আমার মনে হচ্ছে তোমাকে চিনতে আমি ভুল করেছিলাম। বীরজু, যে সবসময় সাদাসিদে ছিল, সাহিলের চাল বুঝতে পারল না। তার মনে হলো হয়তো সাহেবের মন বদলে গেছে। সে হাত জোর করে বলল, ধন্যবাদ সাহেব। সাহিল টেবিল থেকে একটি ফাইল তুলে বীরজুর হাতে ধরিয়ে দিল। দেখো বীরজু, এখন তুমি আর শুধু ট্রেনই নও, বরং আমাদের টিমের অংশ। কাল অডিট আছে, আর আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বার পরিষ্কার করতে হবে। ওখানে একটি বড় লাল ভালভ আছে, ওটা খুলে ভেতরের চাপ কমাতে হবে। বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত, তুমি কি এই কাজটা করে দেবে? বীরজু নিজের গুরুত্ব অনুভব করল। সে তৎক্ষণাৎ মাথা নাড়ল। জি সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। সাহিল তাকে যাওয়ার ইশারা করল। বীরজু বাইরে বেরোতেই সাহিল অট্টহাসিতে ফেটে পড়ল। যাও বেটা যাও, তুমি মেশিন চালাতে জানো কিন্তু পড়তে জানো না। আসলে সেক্টর 4-এর ওই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটি বড় সতর্কতা লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শাটিং ডাউন পাওয়ার, ফেটাল স্টিম রিলিজ। অর্থাৎ বিপদ, বিদ্যুৎ বন্ধ না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী বাষ্প বেরোতে পারে। সাহিল ইচ্ছা করে বীরজুকে পাওয়ার বন্ধ করার আদেশ দেয়নি। সে জানত বীরজু এই বোর্ড পড়তে পারবে না, এবং যেমনই সে ভালভ ঘোরাবে, শত শত ডিগ্রি তপ্ত বাষ্পের ফোঁয়ারা সরাসরি তার মুখের ওপর আসবে। এটি দুর্ঘটনা ছিল না, বরং একটি পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছিল। বীরজু হাসি মুখে নিজের পুরনো রেঞ্জ স্ক্রুড্রাইভার নিয়ে সেক্টর 4-এর দিকে এগিয়ে গেল। সে কি জানত যে সে নিজের মৃত্যুর দরজায় কড়া নাড়তে যাচ্ছে? সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছল। সেখানে লাল রঙের বড় একটি সতর্কবাণী বোর্ড ঝোলানো ছিল, যাতে একটি মাথার খুলি আর হাড়ের চিহ্ন ছিল। বীরজু থামল। সে সেই চিহ্ন দেখে কিছুটা থতমত খেল, কিন্তু তারপর তার সাহিল সাহেবের সেই মিষ্টি কথা মনে পড়ল, তুমি টিমের অংশ। তার মনে হলো হয়তো এই চিহ্ন শুধু ভয় দেখানোর জন্য। সে তার বড় রেঞ্জটি বের করল এবং সেই ভালভে লাগিয়ে দিল। বীরজুর হাত ভালভে ছিল এবং সে ওটা ঘোরাতেই যাচ্ছিল যে হঠাৎ সে থেমে গেল। তার ভাঙাড়ি মস্তিষ্ক আর মেশিনের সাথে কাটানো বছরের পর বছর তাকে এক সতর্কতা দিল। সে অনুভব করল যে লোহার পাইপটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল, এবং তার ভেতরে এক ভয়ানক কম্পন হচ্ছিল, যেন কোনো বন্দি পশুর খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। বীরজু তার কান পাইপে ঠেকাল। ভেতরে ফুটন্ত বাষ্পের আওয়াজ কোনো ঝড়ের মতো ছিল। সে বিড়বিড় করল,
সাহিল সাহেব বলেছিলেন এটা খুলে দিতে, কিন্তু মেশিন চিৎকার করছে যে আমাকে খুলো না, আমি তোমাকে জ্বালিয়ে দেব। সে সামনে থাকা সতর্কবাণী বোর্ডটি দেখল। সে ইংরেজি পড়তে পারত না, কিন্তু তাতে আঁকা খুলি আর হাড় সে চিনত। ভাঙাড়ির গুদামগুলোতে এই চিহ্ন বিষ বা মৃত্যুর বোতলে থাকত। বীরজুর সামনে দুটি পথ ছিল, সাহিল সাহেবের হুকুম মানবে নাকি মেশিনের সতর্কতা শুনবে। সে এক মুহূর্ত ভাবল এবং তারপর নিজের হৃদয়ের কথা শুনল। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু মেশিন মিথ্যে বলে না। সে ভালভ থেকে রেঞ্জ সরিয়ে নিল। এর বদলে সে পাইপের পিছন দিয়ে যাওয়া মোটা কালো তারগুলোর দিকে নজর দিল। সে বুঝে গেল এটি এই সিস্টেমের শ্বাস, অর্থাৎ বিদ্যুতের তার। সে ক্ষিপ্র গতিতে দেওয়ালে উঠে মেন সার্কিট ব্রেকার খুঁজে বের করল এবং পুরো শক্তি দিয়ে লিভার নিচে নামিয়ে দিল। খটাক একটি জোরালো শব্দ হল এবং সেক্টর 4-এর মেশিনগুলো শান্ত হয়ে নিথর হয়ে পড়ল। টারবাইনের শোরগোল থেমে গেল। এবার বীরজু নিশ্চিন্তে ফিরে এসে সেই লাল ভালভটি ঘোরাল। ফিস করে একটি হালকা শব্দের সাথে বাষ্প সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কেউ পুড়লও না। ঠিক তখনই মূল দরজা খুলে সাহিল বর্মা, শেঠ গিরধারীলাল এবং বিদেশিদের টিম সেখানে ঢুকল। সাহিলের মুখে এক আতঙ্কিত অভিনয়ের ছাপ ছিল। সে আশা করছিল যে সে বীরজুর লাশ বা অন্তত মারাত্মকভাবে পুড়ে যাওয়া শরীর দেখতে পাবে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার চোখ চড়কগাছ হয়ে গেল। বীরজু বেঁচে ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভাল্ব পরিষ্কার করছিল। সাহিল ঘাবড়ে গিয়ে এবং রাগে চিৎকার করল, এটা কি করেছ তুমি বেকুব? তুমি মেন পাওয়ার কেন কাটলে? তুমি প্ল্যান্ট বন্ধ করে দিলে, অডিট টিমের সামনে আমাদের নাক কেটে দিলে। সে দৌড়ে বীরজুর কাছে গেল এবং তাকে ধাক্কা দিল। আমি তোমাকে ভাল্ভ খুলতে বলেছিলাম, পাওয়ার কাটতে বলিনি। তোমার ধারণা আছে 1 মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত ক্ষতি হয়? শেড গিরধারী লাল এবং জার্মান অডিটর মিস্টার স্টিভও সেখানে চলে এলেন। মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভাল্ভটি দেখলেন। বীরজু মাথা নিচু করে বলল, মাফ করবেন সাহেব, কিন্তু পাইপ খুব গরম ছিল। আমি যদি সচল মেশিনে ভাল্ভ খুলতাম তবে ওটা ফেটে যেত। মেশিন কাঁদছিল সাহেব, তাই আগে আমি ওর রগ চেপে ধরেছি, অর্থাৎ পাওয়ার কেটে দিয়েছি, যাতে ও শান্ত হয়ে যায়। সাহিল চিৎকার করে বলল, বাজে কথা বন্ধ করো স্যার, এ অশিক্ষিত, এ কিছুই জানে না। এ ভয়ের চোটে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, একে ঘাড় ধরে বের করে দিন। ঠিক তখনই মিস্টার স্টিভ তার হাত তুললেন। 1 মিনিট। স্টিভ তার পকেট থেকে একটি লেজার থার্মোমিটার বের করলেন এবং পাইপের তাপমাত্রা চেক করলেন। তারপর সেই লাল ভালভের ওপর লেখা সতর্কতা পড়লেন। তার মুখ রাগে হাল হয়ে গেল। তিনি সাহিলের দিকে ফিরলেন। মিস্টার বর্মা? স্টিভের আওয়াজ অত্যন্ত কঠোর ছিল। আপনি কি চিফ ইঞ্জিনিয়ার? সাহিল তোতলাতে তোতলাতে বলল, জি স্যার। স্টিভ সতর্কবাণী বোর্ডের দিকে ইশারা করে বললেন, তাহলে কি আপনি জানেন না যে হাই প্রেশার স্টিম ভালভকে পাওয়ার কাট না করে খোলা একটি সুইসাইড মিশন বা আত্মহত্যা? যদি এই ছেলেটি পাওয়ার না কাটত তবে এখন এখানে ওর লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টরটি উড়ে যেত। পুরো ঘরে নীরবতা ছেয়ে গেল। শেঠ গিরধারীলালের চোখে রক্ত নেমে এলো। তিনি সাহিলের দিকে তাকালেন, যে এখন ঘামে ভিজে একাকার। স্টিভ বীরজুর কাঁধে হাত রাখলেন এবং ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, তুমি শুধু নিজের প্রাণ বাঁচাওনি, তুমি এই পুরো প্ল্যান্টকে বাঁচিয়ে দিয়েছ। তুমি জিনিয়াস খোকা। সাহিল এখন ফেঁসে গিয়েছিল। তার ষড়যন্ত্র তার নিজের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগিয়ে গেলেন। শেঠ গিরধারী লালের হাত বাতাসে দুলে উঠল এবং সজোরে একটি চর সাহিল বার্মার গালে গিয়ে পড়ল। ঠাঁস! সেই আওয়াজ পুরো প্ল্যান্টে প্রতিধ্বনিত হল। সাহিল নিজের গাল ডলতে ডলতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। শেঠজির মুখ রাগের থমথম করছিল। তিনি আঙুল তুলে সাহিলের দিকে ইশারা করলেন, লজ্জা হওয়া উচিত তোমার সাহিল। একজন অশিক্ষিত বাচ্চাকে নিচে দেখানোর জন্য তুমি এত নিচে নামলে যে তার প্রাণ নেওয়ার চেষ্টা করলে। এটি অবহেলা ছিল না, এটি একটি হত্যার ষড়যন্ত্র ছিল। সাহিল কাকুতি মিনতি করার চেষ্টা করল, স্যার আমার ওই মানে ছিল না, আমি তো শুধু। চুপ! শেঠজির গর্জনে সাহিল দমে গেল। তোমার ডিগ্রিগুলো নিছক কাগজের টুকরো সাহিল, কারণ তোমার কাছে সেই একটি জিনিস নেই যা এই ভাঙাড়ি কোড়ানো বাচ্চার কাছে আছে, বিবেক এবং সততা। তুমি মেশিনকে শুধু টাকা কামানোর মাধ্যম ভেবেছ, কিন্তু বীরজু ওদের নিজের বন্ধু মেনেছে, আর আজ সেই মেশিনই তোমাকে সত্যের আয়না দেখিয়ে দিল। শেঠজি নিরাপত্তারক্ষীদের ইশারা করলেন। সেই একই নিরাপত্তারক্ষী যারা একসময় বীরজুকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, আজ তারা সাহিল বার্মার বাহু ধরল এবং তাকে ধাক্কা দিতে দিতে গেটের দিকে নিয়ে যেতে লাগল। সাহিল চিৎকার করতে থাকল, নিজের ডিগ্রির দোহাই দিতে থাকল, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। নিয়তি নিজের খেলা পূর্ণ করেছিল। যাকে আবর্জনা ভেবে ফেলে দেওয়া হয়েছিল সে আজ হিরে হয়ে জ্বলছিল, আর যে নিজেকে বাদশা ভাবত সে আজ নিজের চোখেই নিচে পড়ে গিয়েছিল।
সাহিলের যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরলেন এবং নিজের পকেট থেকে একটি কলম বের করে তাকে দিলেন। এই কলমটি আমার বাবার, যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আজ থেকে এটি তোমার। তুমি একজন ন্যাচারাল বর্ন ইঞ্জিনিয়ার। শেঠ গিরধারীলাল বীরজুর কাঁধে হাত রাখলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে সাহিল বর্মার জায়গা খালি আছে। আর যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই, কিন্তু আমি একে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিযুক্ত করছি। এর টিমে পড়াশোনা জানা লোক থাকবে যারা এর জন্য লিখবে, কিন্তু মাথা শুধু বীরজুর চলবে। পুরো হলে করতালির গর্জন শোনা গেল। বীরজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে শেঠজির পা ছুল, কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরলেন। কিছু চাও বীরজু? শেঠজি বললেন, আজ তুমি যা চাইবে তাই পাবে। বীরজু চোখের জল মুছল এবং অত্যন্ত বিনম্রতার সাথে বলল, মালিক, আমার বড় পদের দরকার নেই, শুধু একটি অনুরোধ আছে। আমার মতো হাজার হাজার বাচ্চা আছে যাদের হাতে শিল্প আছে, কিন্তু তারা বই পড়তে পারে না। আপনি কি এই ফ্যাক্টরির পেছনে একটি ছোট স্কুল খুলতে পারেন, যেখানে মেশিন চালানো শেখানো হবে, কিন্তু কোনো মুখস্থ বিদ্যা নয়, যেখানে ভাঙারি থেকে আবিষ্কার করা শেখানো হবে? শেঠজির চোখ ভিজে এলো। তিনি বীরজুর মাথায় হাত বোলালেন। শুধু স্কুল নয় বেটা, আমরা পুরো বীরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং তৈরি করব। 5 বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটি বিশাল অট্টালিকা দাঁড়িয়েছিল। তার গেটে লেখা ছিল বীরজু ইনস্টিটিউট। ভেতরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুমে বীরজু দাঁড়িয়েছিল। এখন সে স্যুট বুট পরেছিল, কিন্তু তার হাতে আজও সেই পুরনো রেঞ্জটি ছিল। তার সামনে শত শত বাচ্চা বসেছিল, কেউ গরিব, কেউ ধনী, কিন্তু সবার চোখে সেই একই চমক ছিল যা একসময় বীরজুম চোখে ছিল। বীরজু হাসি মুখে বলল, বন্ধুরা, পৃথিবী তোমাদের বলবে যে তোমার কাছে যদি ডিগ্রি না থাকে তবে তুমি 0 বা 0, কিন্তু মনে রেখো, একটি ছোট পেরেকও যদি সঠিক জায়গায় লাগানো হয় তবে তা বড় বড় জাহাজকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে। নিজের দাম চোনো, কারণ কোনো কিছুই আবর্জনা নয়, শুধু সেই জিনিসটি যা নিজের সঠিক জায়গায় রাখা হয়নি। বাইরে সেই বিশালকার ইঞ্জিন নিজের পুরো শক্তি দিয়ে গর্জে উঠছিল, যেন বীরজুর কথায় নিজের সহমত দিচ্ছিল। আবর্জনার স্তূপ থেকে উঠে আসা সেই ছেলেটি এখন হাজারো স্বপ্নের ডানা মেলছিল। সত্যিই বলা হয়েছে, শিল্প বা প্রতিভাকে কখনো আড়াল করা যায় না।